আজকে তোমাদের যে চ্যাপ্টারটা শুরু করব সেটা হচ্ছে ডপলার এফেক্ট, ডপলার ক্রিয়া যেটাকে বলে। আমরা মূলত এখানে শব্দের নিয়েই আলোচনা করব। ডপলার এফেক্ট কিন্তু লাইটের ক্ষেত্রেও হয়, যদিও লাইটেরটা আমরা লাস্টে গিয়ে একটু আলোচনা সামান্য আছে, খুব বেশি আলোচনা এখানে তোমাদের নেই। ডপলার এফেক্টের প্রথম জাস্ট প্রাথমিক জিনিসগুলো এখানে আছে। আরও অনেক রকম এর জেনারেল কেস হয় যেগুলো কিন্তু তোমাদের আলোচনা নয়, শুধুমাত্র স্পেশাল কেসগুলো নিয়েই তোমাদের আলোচনা করা হয়েছে, তাই আমি সেগুলো নিয়েই বেশি কথা বলবো। জিনিসটা কি একটু আমাকে সবার আগে জানা দরকার। ডপলার এফেক্ট হচ্ছে, সাপোজ ধরো তুমি দাঁড়িয়ে আছো একটা প্ল্যাটফর্মে, একটা ট্রেন হয়তো ঢুকছে সেই সময়। তো ট্রেনের শব্দটা তোমার কাছে, ট্রেনও তোমার কাছে এগিয়ে আসছে, শব্দটাও তত পরিবর্তিত হচ্ছে, ট্রেনের যে হুইসলটা। এখন মূল যে শব্দ ট্রেনে থেকে যারা অনুভব করছে তারা একরকম শব্দ শুনছে, তুমি প্ল্যাটফর্মে থেকে আর একরকম অনুভব করছো। এখন এই দুটোর মধ্যে কিন্তু একটা ডিফারেন্স আছে, যদিও শব্দটা কিন্তু একই। এই ডিফারেন্সটা কেন হচ্ছে না, এখানে ও তোমার দিকে এগিয়ে আসছে ট্রেনটা, অর্থাৎ শব্দের যে উৎসটা সেটা কিন্তু গতিশীল। এখানে এই গতিশীলতার ফলে আমি শব্দের কম্পাঙ্কর দিক থেকে বা গুণগত দিক থেকে কিছু তফাৎ দেখতে পাচ্ছি। আবার এরকমও হয় যে আমি হয়তো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, ট্রেনটা হয়তো আমাকে ছেড়ে বেরিয়ে চলে যাচ্ছে প্ল্যাটফর্ম ছেড়ে, তখন দেখা যাচ্ছে যে ট্রেনের ওই হুইসেলটাই আস্তে আস্তে একটু অন্যরকম লাগতে শুরু করছে। যখন দাঁড়িয়ে ট্রেনটা হর্ন দিচ্ছিল তখন যেরকম লাগছিল, ট্রেনটা যখন ছেড়ে বেরিয়ে যাচ্ছে তখন কিন্তু এরকম লাগছে। অর্থাৎ যদি আমি খুব ভালো করে লক্ষ্য করি, দেখব যে তীক্ষ্ণতার একটা পরিবর্তন আমি দেখতে পাচ্ছি। অর্থাৎ শব্দটা যখন দূরে চলে যাচ্ছে তখন যেন তীক্ষ্ণতাটা যেন আস্তে আস্তে কমে যাচ্ছে, এবং ট্রেনটা যখন আমার দিকে এগিয়ে আসে তখন যেন তীক্ষ্ণতাটা যেন আরও বাড়ছে শব্দের। অর্থাৎ তীক্ষ্ণতার সঙ্গে তোমরা জানো যে কম্পাঙ্কের সম্পর্ক একটা রয়েছে। তাহলে কম্পাঙ্কের একটা পরিবর্তন কিন্তু হচ্ছে এখানে, এই কাছে সরে আসা বা দূরে সরে যাওয়া এর ফলে, যেটা কিনা স্থির থাকলে আমি অ্যাকচুয়াল যেটা ওর কম্পাঙ্ক সেটা হয়তো অনুভব করতে পারতাম, কিন্তু অ্যাকচুয়াল যে ওর যে শব্দের যে মানে গুণটা বা জাতিটা, সেটা আমি হয়তো অনুভব করতে পারতাম, যেটা অ্যাকচুয়ালি চড়ার শব্দ কতটা চড়া কতটা খাদের, যতটা আমি অ্যাকিউরেট বলতে পারতাম, সেটা যখন চলমান হয়ে যাচ্ছে তখন কিন্তু তার মধ্যে সামান্য কিছু পরিবর্তন আসছে। এটা তোমরা তো প্রায়শই দেখে থাকো যে আমি যে গাছটাকে হয়তো স্থির দেখছি সেটা যখন আমি ট্রেনের ভিতর থেকে, চলমান ট্রেনের ভিতর থেকে দেখি তখন তাকে গতিশীল দেখি, বা ট্রেনের ভিতর থেকে যখন আরেকটা ট্রেনকে আমি পাশ দিয়ে যেতে দেখি তখন তার অ্যাকচুয়াল গতিটা কিন্তু আমি বুঝতে পারি না। মনে হয় যেন সে যদি আমার উল্টো দিকে যায় তাহলে মনে হয় যেন খুব জোরে চলে গেল, আবার যদি সে আমি যেদিকে আছি সেদিকেই যদি যায় তাহলে মনে হয় যেন সে যেন আসতে চলছে। অর্থাৎ এই গতিশীলতার ফলে কিন্তু কি হচ্ছে না, আমি প্রকৃত জিনিসটা কিন্তু বুঝতে পারছি না, এবং আমার কাছে কিন্তু একটা আপাত জিনিস আমার কাছে আসছে, এবং সেইটাই কিন্তু আমি মানে সত্যি বলে মনে হচ্ছে আমার তখন। তাহলে এই প্রকৃতির সঙ্গে আপাতর যে ডিফারেন্স সেটা কতটা, সেইটাই কিন্তু হচ্ছে ডপলার ক্রিয়া। তো এখানে মূলত শব্দের কম্পাঙ্কের একটা পরিবর্তন দেখা দিচ্ছে, ঠিক আছে, শব্দের তীক্ষ্ণতার দিকে একটা পরিবর্তন দেখা দিচ্ছে। ট্রেনটা যখন এগিয়ে আসছে তখন একরকম, ট্রেনটা যখন ছেড়ে চলে যাচ্ছে তখন একরকম হচ্ছে, আর ট্রেনটা যদি দাঁড়িয়ে থাকে স্টেশনে তাহলে আমি মূল অ্যাকচুয়াল শব্দটা শুনতে পাচ্ছি। তাই সেই অ্যাকচুয়াল কম্পাঙ্কের যে শব্দ তার সাথে ওই আসছে যখন তখন একরকম, আর চলে যাচ্ছে যখন তখন আর একরকম, এই দুটোরই কিন্তু একটা ডিফারেন্স দেখতে পাচ্ছি। এই যে পরিবর্তনটা সেটাকেই বলা হয় তোমার ডপলার এফেক্ট, ঠিক আছে। তো আমারও এখানে ঠিক সেই জিনিসটাই আমি করব। এখানে আমার অর্থাৎ শব্দ উৎস থাকবে একটা, সেই শব্দ উৎস একটা গতিশীল থাকবে বা স্থির থাকতে পারে, অথবা আর একটাও হতে পারে যে তুমি ওখানে ওখানে কি আমি উদাহরণটা দিলাম না, প্ল্যাটফর্মে তুমি দাঁড়িয়ে আছো, ট্রেনটা আসছে, অর্থাৎ শব্দের উৎসটা সেক্ষেত্রে গতিশীল, তুমি কিন্তু স্থির আছো, তুমি শ্রোতা, তুমি স্থির আছো। কিন্তু এরকমও তো হতে পারে যে ট্রেনটা হয়তো হুইসেলটা দিচ্ছে, তুমি হয়তো তখন বাড়ি থেকে বেরিয়েছো, ওখানে ট্রেন হয়তো স্টেশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুইসেলটা দিচ্ছে, তুমি হয়তো ট্রেনের দিকে যাচ্ছ। সো যত এগোচ্ছ তত হয়তো দেখছো তুমি সাউন্ডের একটা পরিবর্তন তুমি লক্ষ্য করছো। আমি শুধু জোরে বা আস্তে শব্দের কথা বলছি না, আদারওয়াইজ একটা পরিবর্তন কিন্তু তুমি লক্ষ্য করবে, যার গুণগত পরিবর্তন। তো এখানেও ঠিক তাই। আমি তাহলে যদি এরকমও হয় যে শ্রোতা হয়তো হয়তো উৎস স্থির হয়ে দাঁড়িয়ে আছে, শ্রোতা হয়তো ছুটছে উৎসের দিকে, ব্যাপারটা সেক্ষেত্রেও একই রকম দাঁড়ায়, ঠিক আছে। সেক্ষেত্রে একটা পরিবর্তন দেখা যায়। এবার কেন সেই পরিবর্তনটা হয়, কীরকম হয়, সেগুলো নিয়ে আমি আলোচনা করব। তাহলে আমি 5 মিনিট কথা বললাম ডপলার এফেক্ট নিয়ে। জিনিসটা আশা করি তোমরা বুঝতে পেরেছো কী জিনিস, যে
কম্পাঙ্কগত দিক থেকে একটা পরিবর্তন হবে যদি শব্দ উৎস বা শ্রোতা যদি গতিশীল অবস্থায় থাকে। দেখো এখানে আমরা স্পেশাল কেসগুলো নিয়ে আলোচনা করছি, অর্থাৎ এখানে দেখো শব্দ যাচ্ছে এদিকে, এই শ্রোতা যাচ্ছে এদিকে, উৎস আছে এখানে, অর্থাৎ সোজা যাচ্ছে। এমনও হতে পারে উৎস হয়তো এদিকে যাচ্ছে, শ্রোতা হয়তো এদিকে আসছে, এরকমও ঘটনা ঘটবে, সেগুলো দেখতে হবে। সেগুলো কঠিন কিছু নয়, বাট যেগুলো উঁচু ক্লাসে আছে সেগুলো হচ্ছে ধরো শ্রোতা যাবে এই দিকে, শব্দ যাবে ওই দিকে, অর্থাৎ এদের মধ্যে একটা অ্যাঙ্গেল তৈরি হয়ে যাবে। তখন কিন্তু জিনিসগুলো আরও জটিল হয়ে যায়, যদিও সেই জটিল জিনিসগুলো তোমাদের ক্লাসে নেই, তাই আমি আলোচনা করব না। আমাদের সিম্পলি যেগুলো একটা সরল রেখার উপর অর্থাৎ লিনিয়ার মোশন নিয়ে কিন্তু আলোচনা করেছি ডপলার এফেক্টের, ঠিক আছে, স্পেশাল কেসগুলোকে নিই শুধুমাত্র। তো এখানে আমার প্রথম যে কাজটা আমি করছি যে তোমার শ্রোতা গতিশীল, অর্থাৎ শব্দ উৎসটা এক জায়গায় দাঁড়িয়ে আছে, শ্রোতা ছুটছে, ইউ ও দিয়েছি, ও হচ্ছে তোমার অবজারভার বলতে পারো, যাকে আমি শ্রোতা বলছি, সেই ইউ ও এই গতিবেগ ইউ জিরো নয়, এটা ইউ ও, ঠিক আছে, সাফিক্সে ও দিয়েছি, ওই জন্য অবজারভারের গতিবেগ, সে ইউ ও গতিবেগ নিয়ে ছুটছে এদিকে। আচ্ছা, এদিকে শব্দ উৎস এস, সেখান থেকে শব্দ নির্গত হচ্ছে, শব্দের বেগ ভি ধরে নিয়েছি, প্রকৃত কম্পাঙ্ক আমি এন ধরেছি, অর্থাৎ শব্দ থেকে যে মানে উৎস থেকে যে তরঙ্গ দৈর্ঘ্যটা আসছে সেটা হচ্ছে ভি ইকাল টু এন ল্যামডা, সেই ফর্মুলা থেকে আমি ল্যামডা ইকাল টু ভি বাই এন করে নিয়েছি, ঠিক আছে। আচ্ছা, এখন যদি শ্রোতা যদি এই বেগে ছোটে, তাহলে আমি দেখতে পাচ্ছি যে এখানে আমার যে তরঙ্গ দৈর্ঘ্যগুলো রয়েছে এই কম্পাঙ্ক এন এবং তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, তার মানে হচ্ছে যে আমার এই যে ভি দূরত্ব, এই ভি দূরত্বের মধ্যে এন সংখ্যক আমার তরঙ্গ আছে। এই কথাটার মানে অ্যাকচুয়ালি তাই। দেখো প্রতিটা তরঙ্গ এক একটা তরঙ্গ দৈর্ঘ্য আমি জানি ল্যামডা করে যদি ধরি, তাহলে ভি বাই এন মানে হচ্ছে যে আমার এই ভি দূরত্বের মধ্যে, ঠিক আছে, অর্থাৎ 1 সেকেন্ডে তরঙ্গ যে দূরত্বটা গেছে সেটাই ভি, সেই ভি দূরত্বের মধ্যে আমার এন সংখ্যক ল্যামডা উপস্থিত, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য উপস্থিত, ঠিক আছে। এবং এটার কিন্তু কোনো পরিবর্তন এখানে আমার হচ্ছে না। কিন্তু তুমি যদি ভালো করে ভাবো যে শ্রোতা যদি উৎসের দিকে যদি ছুটে আসে এই ইউ নট বেগ নিয়ে, এবং উৎস থেকে শব্দটা ভি বেগ নিয়ে এদিকে যাচ্ছে, তাহলে কি হবে না, শ্রোতার সাপেক্ষে শব্দের যে বেগ, সেই বেগটা কি হবে, আমরা যখন মুখোমুখি দুটো ট্রেন যাই আমরা জানি যে খুব জোরে বেরিয়ে গেল তাই মনে হয়, অর্থাৎ আমরা ছোটোবেলা থেকে অঙ্কগুলো করেছি, এটা 50 কিলোমিটার ঘন্টা বেগে একটা ট্রেন এদিকে যাচ্ছে, ওদিক থেকে 60 কিলোমিটার বেগে আসছে, তাহলে এই ট্রেনের যাত্রীদের মনে হবে ওটা বোধহয় 110 কিলোমিটার বেগে বেরিয়ে গেল, অর্থাৎ দুটোর মানে আপেক্ষিক বেগটা কী হয় না, দুটোর অ্যাডিশন হয়ে যায়। তো এখানেও ঠিক তাই হবে, অর্থাৎ আমার শ্রোতার সাপেক্ষে যে শব্দের যে বেগ সেটা কী দাঁড়াবে না, ভি ড্যাশ ভি প্লাস ইউ ও, ঠিক আছে, ভি প্লাস ইউ নট, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমার বেগ এখানে। দেখো এখানে ল্যামডাটা ধ্রুবক আমি বুঝতে বলেই দিয়েছি, সো ভি ভ্যারিজাস এন, কিন্তু দেখো ভি কিন্তু বদলে গেল, ঠিক আছে, ভি ভ্যারিজাস এন, অর্থাৎ বেগ কম্পাঙ্কের সঙ্গে সমানুপাতিক সম্পর্ক আমি এখান থেকে পেয়েছি সেটা, কারণ ল্যামডা যেহেতু আমার ধ্রুবক, ল্যামডার কোনো পরিবর্তন এখানে আমার হচ্ছে না। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে শ্রোতা যেহেতু ছুটে আসছে, সেহেতু শ্রোতার সাথে শব্দের একটা আপেক্ষিক বেগ আমি এখানে ধরে নিয়ে আমাকে এগোতে হবে, কারণ যেহেতু তারা স্থির নয়, তাই আপেক্ষিক বেগটা কি না, আমরা ভি প্লাস শব্দের বেগ প্লাস শ্রোতার বেগ ইউ নট, এটা হচ্ছে আমার আপেক্ষিক বেগ। তাহলে এটা বেগ যদি বদলে যায়, অর্থাৎ বেগ যদি বড় হয়ে যায়, বেগ বড় হয়ে গেল মানে কি এনও বড় হয়ে যাবে, তাহলে কি কম্পাঙ্ক বৃদ্ধি পাবে, ঠিক আছে। অর্থাৎ শব্দের উৎস যদি স্থির থাকে এবং শ্রোতা যদি শব্দের উৎসের দিকে ছুটে আসে, তাহলে শব্দের কম্পাঙ্ক বৃদ্ধি পাচ্ছে, যেটা আমি তোমাকে প্রথমে বললাম যে ট্রেনটা স্টেশনে দাঁড়িয়ে হর্ন দিচ্ছে বা হুইসেল দিচ্ছে, তুমি বাড়ি থেকে বেরিয়েছো, রওনা দিয়েছো, বাইকে করে যাচ্ছ ট্রেনের দিকে, তোমার স্বাভাবিকভাবে যত এগিয়ে আসবে তত তোমার মনে হবে যে হ্যাঁ শব্দটা বোধহয় তার তীক্ষ্ণতাটা বোধহয় বাড়ছে হর্নের, ঠিক আছে। বেশ, এইবার আমি ওখানে থেমে গেলাম। নেক্সট আমার আর একটা কেস, যে তাহলে আমি বুঝতে পারলাম যে ওখানে আমার কম্পাঙ্কটা বেড়ে গেল, ঠিক আছে। নেক্সট হচ্ছে যে আমার উৎসটা গতিশীল আছে, অর্থাৎ ট্রেন আসছে কিন্তু আমার শ্রোতা কিন্তু স্থির হয়ে আছে, অর্থাৎ আমার শ্রোতা এখানে স্থির, ঠিক আছে, শ্রোতা স্থির আছে, উৎসটা কিন্তু যাচ্ছে এগিয়ে, ঠিক আছে, ট্রেনের মতো। তাহলে দেখো উৎসটার একটা বেগ আছে, সেটা ইউএস ধরেছি আমি, যেহেতু সোর্স তাহলে সাফিক্সে এস ধরেছি, ইউএস, ঠিক আছে, এই বেগ নিয়ে সে যাচ্ছে। এখানেও তাহলে আমি ভি ইকুয়াল টু এন ল্যামডা, ঠিক আছে, বেশ। আচ্ছা, তাহলে এন ভ্যারিজাস 1 বাই ল্যামডা, এখানে দেখো আমার ভি কিন্তু ধ্রুবক, অর্থাৎ শব্দের বেগ
কিন্তু বদলাচ্ছে না, কারণ আমার শ্রোতা যেহেতু স্থির হয়ে আছে সেহেতু আমার শব্দের বেগ কিন্তু যা ভি ছিল ভিই থাকছে। ঠিক আছে, শ্রোতা তো মুভ করছে না, কাজেই শ্রোতার সাপেক্ষে ওটাই থাকছে। কিন্তু এখানে মজার জিনিস যেটা ঘটছে সেটা হচ্ছে যে এতক্ষণ অবধি শ্রোতা যদি এই উৎস যদি স্থির থাকতো তাহলে কি হতো না, এই ভি দূরত্বের মধ্যে আমি এন সংখ্যক এই যে পেয়েছিলাম, ভি দূরত্বের মধ্যে আমার এন সংখ্যক তরঙ্গ আমি পেয়েছিলাম। কিন্তু দেখা যাচ্ছে যে আমার উৎসটা থেকে শব্দ নির্গত করতে করতে সে কিন্তু আবার মুভ করে যাচ্ছে এদিকে। ঠিক আছে, ইউএস বেগে কিন্তু সে দেখছি যে মুভ করে যাচ্ছে, এই ইউএস বেগ নিয়ে সে মুভ করে যাচ্ছে। অর্থাৎ তাহলে এন সংখ্যক যে তরঙ্গটা সেটা অ্যাকচুয়ালি কিন্তু আমার ডিস্টেন্সটা দেখো কমিয়ে দিল, কারণ এখানে যে এতটা ডিস্টেন্স ছিল সেই ডিস্টেন্সে শব্দটা করতে করতে সে কিন্তু এগিয়ে যাচ্ছে। তাহলে কি হলো না, শব্দর এই যে দূরত্বটা সেটা কিন্তু কমে গেল। অর্থাৎ এন সংখ্যক যে তরঙ্গ সেটা কি হলো না, অল্প জায়গার মধ্যে বা ঢুকে গেল। সে জায়গাটা কত না, যেহেতু আমার 1 সেকেন্ডে ওই এন সংখ্যক তরঙ্গই আমি পাবো, কিন্তু 1 সেকেন্ডে আমার যে দূরত্ব সেইটা কোথায় কি দাঁড়ালো না, ভি মাইনাস ইউএস। কারণ কি না, শব্দের উৎসের নিজস্ব একটা গতিবেগ আছে। ঠিক আছে, এবং এই উৎসের গতিবেগটা কি হচ্ছে না, শব্দ যেদিকে গতিশীল, শব্দ ভি সেও এদিকে গতিশীল, উৎস এদিকে গতিশীল। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি কিন্তু তাদের যে আপেক্ষিক বেগ সেইটা হচ্ছে উৎসের সাপেক্ষে যে তোমার শব্দের যে আপেক্ষিক বেগ সেটা তাহলে কী হবে না, ভি মাইনাস ইউএস। আমরা এটা খুব ভালো করেই জানি যে ট্রেন দুটো যদি একই দিকে যায় তাহলে আমার মনে হয় যে হ্যাঁ ওই ট্রেনটা ওদের খুব আস্তে চলছে, কিন্তু অ্যাকচুয়ালি অত আস্তে চলে না। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের এইটা হয়ে যাবে তাহলে আপেক্ষিক বেগ। তাহলে আমার দেখো ভি মাইনাস ইউএস এই দূরত্বের মধ্যে আমার তাহলে এন সংখ্যক তরঙ্গ চলে এলো। অর্থাৎ তাহলে আমার কী হলো না, তরঙ্গ দৈর্ঘ্যগুলো কিন্তু ছোট হয়ে গেল, অর্থাৎ এরা কাছাকাছি চলে এলো। এন সংখ্যক তরঙ্গটা কিন্তু কমলো না, কিন্তু যেহেতু কম্পাঙ্ক আমার মূল কম্পাঙ্কটা যেহেতু পরিবর্তন হয়নি, মূল কিন্তু পরিবর্তন হয়ে যাবে না, মূল কম্পাঙ্ক সোর্সের যা ছিল এনই থাকলো, কিন্তু আমার কি হলো না, তোমার জায়গাটা কমে গেল। অর্থাৎ এইটুকু এত ভি জায়গা ভি দূরত্বের মধ্যে এন সংখ্যক তরঙ্গ অবস্থান করছিল, এবার ভি মাইনাস ইউএস দূরত্বের মধ্যে এন সংখ্যক ত্বরণ চলে এলো। তাহলে কি হলো না, তোমার এনের সঙ্গে দেখো 1/λ সম্পর্ক, অর্থাৎ আমার এবার ল্যামডার যে সম্পর্কটা দাঁড়ালো সেটা কি দাঁড়ালো না, এন কিন্তু আমার এখানে ধ্রুবক। কারণ কি এনের কোনো পরিবর্তন কিন্তু আমার হচ্ছে না, যেহেতু আমার সোর্স ওইভাবেই যাচ্ছে। তাহলে তরঙ্গ দৈর্ঘ্যটা ছোট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ঠিক আছে, তাহলে এইটুকুর মধ্যে যদি ঢুকে যেত তরঙ্গ ছোটো হতো। তো কতটা ছোটো হলো, তরঙ্গ দৈর্ঘ্য ভি মাইনাস ইউএস বাই এন। এতক্ষণ কী ছিল আমার, ল্যামডা ছিল কি ভি বাই এন, এবার হয়ে গেল কি ভি মাইনাস ইউএস বাই এন। ঠিক আছে, দেখো এটার সঙ্গে এটাকে গুলিয়ে দিও না, কারণ ওটা কিন্তু সম্পূর্ণ আলাদা। ওটার সময় বলেছি আমি উৎস স্থির হয়ে আছে, এ গতিশীল, আর এর বেলায় কি বলেছি না, উৎস গতিশীল, এ কিন্তু স্থির। দেখো এর ক্ষেত্রে যে আপেক্ষিকতার যে ব্যাপারটা এসেছিল, অর্থাৎ আমি যে আপেক্ষিক কম্পাঙ্কের কথা বলছিলাম সেটা কিন্তু শ্রোতার সাপেক্ষে। ঠিক আছে, মূল কম্পাঙ্ক কিন্তু বদলে যায়নি, কিন্তু শ্রোতার মনে হচ্ছিল যে হ্যাঁ আমি এন পাচ্ছি না, অর্থাৎ এনটা কিন্তু আমার পাল্টে গেল, বৃদ্ধি পেয়ে গেল কিছুটা, শ্রোতার মনে হয়েছিল। আচ্ছা, এখানে কি হচ্ছে না, এখানে তোমার সেরকমভাবে এগিয়ে যাচ্ছে। এখন এটা যদি হয় তাহলে দেখতে পাচ্ছি যে ল্যামডা ড্যাশ কিন্তু বদলে গেল। তাহলে দুটো জিনিস আমি পাচ্ছি, এক নম্বর হচ্ছে যে মূল শব্দের উৎস তো বদলে যাবে না কোনো দিন, যা ছিল তাই থাকবে। বদলাবে কারা, প্রথমত যদি শব্দের উৎস যদি স্থির থাকে আর শ্রোতা যদি গতিশীল হয় তাহলে কি হচ্ছে না, শব্দের আপেক্ষিক বেগটা কিন্তু বদলে যাচ্ছে। অর্থাৎ উৎসের সাপেক্ষে শ্রোতার যে বেগ, এই শ্রোতার সাপেক্ষে শব্দের যে বেগ সেই বেগটা কিন্তু বদলে যাচ্ছে, অর্থাৎ ভিটা চেঞ্জ হচ্ছে। দ্বিতীয় ক্ষেত্রে কি হচ্ছে না, দ্বিতীয় ক্ষেত্রে যেহেতু উৎস শব্দ করতে করতে এগিয়ে যাচ্ছে, অর্থাৎ সেক্ষেত্রে কি হচ্ছে না, ল্যামডাটা কিন্তু অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যটা কিন্তু বদলে যাচ্ছে, তরঙ্গ দৈর্ঘ্যটা কিছুটা কমে যাচ্ছে। ঠিক আছে, এক্ষেত্রে বেগটা বেড়ে যাচ্ছে, আর এর ক্ষেত্রে হচ্ছে সেকেন্ড কেসটাতে তরঙ্গ দৈর্ঘ্যটা কমে যাচ্ছে। তাহলে এবার যদি আমি বলি যে দুটোই একসাথে যদি হয়, অর্থাৎ শব্দ ওই উৎস শব্দ করতে করতে এগিয়ে যাচ্ছে আর শ্রোতা ছুটে আসছে শব্দের দিকে, অর্থাৎ দুটোই একসাথে যদি ঘটে তাহলে এই দুটো এফেক্টই এখানে চলে আসবে। দুটো এফেক্টই যদি চলে আসে তাহলে কি হবে, তাহলে আমার এখন তাহলে কি দাঁড়িয়ে যাবে না, ভি ড্যাশড হয়ে যাবে বেগ আর ল্যামডা ড্যাশড হয়ে যাবে হচ্ছে কম্পাঙ্ক, এই তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে যে কম্পাঙ্কটা হবে সেই কম্পাঙ্কটাও তাহলে আমার বদলে যাবে। সেটা কি হবে, সেটা তাহলে এন ড্যাশড হয়ে যাবে ভি ড্যাশড বাই ল্যামডা ড্যাশড। ঠিক আছে,
ভি ড্যাস্ট বাই ল্যামডা ড্যাস্ট দুটোই পরিবর্তন হয়ে যাবে। এটাই তাহলে আমার এন ড্যাস্ট বর্তমানে যদি দুজনাই মুভ করতে শুরু করে অর্থাৎ সেক্ষেত্রে শ্রোতার কাছে শ্রোতা যে কম্পাঙ্কটা শুনতে পাচ্ছে সেটা ল্যামডা ড্যাস্ট, সেটা কিন্তু পাল্টে গেছে, অর্থাৎ এন আর নাই, এন ড্যাস্ট হয়ে গেছে। তখন আমি নেক্সট পেজে চলে এসেছি, এন ড্যাস্ট হয়ে গেছে, আমার দেখতে পাচ্ছি যে এন ড্যাস্ট যদি হয়ে যায় তাহলে আমি ওই মানগুলো যদি বসিয়ে দিই, অর্থাৎ ভি ড্যাস্টের মান বসিয়ে দিয়েছি ভি প্লাস ইউ নট, আর নিচে ল্যামডা ড্যাস্ট বসিয়ে দিচ্ছি ভি মাইনাস ইউএস বাই এন। ঠিক আছে, ল্যামডা ড্যাস্টের মান তোমরা দেখে নেবে একবার এগিয়ে নিয়ে, তাহলে এনটা উপরে চলে গেল, অর্থাৎ সম্পর্কটা দাঁড়ালো এন ড্যাস্ট ইকুয়াল টু হচ্ছে ভি প্লাস ইউ নট বাই ভি মাইনাস ইউএস ইকুয়াল ইন্টু এন। ঠিক আছে, অর্থাৎ এই জিনিসটা দাঁড়ালো। এখন কথা হলো যে এন ড্যাস্ট বড় না এন বড়, সেটা বলা সত্যি এখান থেকে মুশকিল। ঠিক আছে, আমাকে তাহলে দেখতে হবে যে এই ইউ নট আর ইউএস এদের প্রকৃতিটা কীরকম। তার আগে আমি একটু দেখে নিই, সেটা হচ্ছে যে কতটা তাহলে পরিবর্তন হলো। ঠিক আছে, এন ড্যাস্টের সঙ্গে এন, তাহলে এটাকে দেখো খুব মাইনাস যদি এন করি, এন ড্যাস্ট মাইনাস এন করি, তাহলে এখান থেকে মাইনাস এন করলে তুমি কমন নিয়ে নিলে এনটাকে, তাহলে ভেতরে 1 পড়ে থাকবে, অর্থাৎ অ্যাকচুয়াল ফর্মুলাটা তাহলে দাঁড়ালো ডেল্টা এন, অর্থাৎ এই যে চ্যুতিটা, ডপলার চ্যুতি বলছে এটাকে, অর্থাৎ কতটা শিফট করলো আমার যেটা ছিল তার সঙ্গে কতটা পরিবর্তন হলো। ঠিক আছে, সেইটা আমি দেখতে পাচ্ছি এখানে। এখন এই কোয়ান্টিটিটা যদি, এই ডেল্টা এন কোয়ান্টিটি যদি পজিটিভ কোয়ান্টিটি হয়, তাহলে বুঝতেই পারছো যে তোমার এন ড্যাশটা তাহলে বড়, অর্থাৎ আমার কম্পাঙ্কটা তাহলে বেড়ে গেল। ঠিক আছে, আর যদি এটা যদি নেগেটিভ কোয়ান্টিটি হয়, তার মানে হচ্ছে যে এন ড্যাশটা ছোট, অর্থাৎ সেক্ষেত্রে ডপলার এফেক্টের ফলে আমার কম্পাঙ্ক কমে গেছে। সেগুলো ডিপেন্ড করছে এই ইউ নট ইউএস এদের চরিত্রের উপর। এখন এইগুলোকে আমরা কিভাবে ধরি সেইটা একটু দেখব সবার আগে। প্রথমত হচ্ছে যে আমরা এখানে আর যে দু একটা স্পেশাল কেস হয় সেগুলো যদি আমি আরেকবার আলোচনা করি, অর্থাৎ উৎস যদি স্থির থাকে, সেটা আমি ওটা পরে আসছি কীভাবে ওটাকে ধরছি প্লাস মাইনাস বা কীভাবে কী করছি। উৎসকে যদি স্থির ধরি, অর্থাৎ প্রথমে যেটাকে আমি ধরেছিলাম যে আমার উৎস স্থির ছিল, শ্রোতা গতিশীল ছিল, অর্থাৎ উৎস যদি স্থির হয় তাহলে ইউএসটা 0, অর্থাৎ এখানে ইউএসের মান 0 বসিয়ে দেবো সিম্পলি। ঠিক আছে, ইউএসের মান 0 বসিয়ে দিলে তুমি দেখো এটা পাচ্ছ। আমি এখানে তোমাদেরকে একটা কথা বলবো যে দেখো এন ড্যাস্টের একটা আপাত কম্পাঙ্কের, অর্থাৎ এন ড্যাস্ট এখানে হচ্ছে আপাত কম্পাঙ্ক। ঠিক আছে, আপাত কম্পাঙ্ক। ঠিক আছে, এন ড্যাস্ট, এই আপাত কম্পাঙ্কের একটা রিলেশন পেয়েছো, প্রকৃতির সঙ্গে আপাতর একটা সম্পর্ক। আবার তোমরা এটাকে মাইনাস করে শিফটটাকেও ভাগ করেছো, হয়তো কতটা শিফট করলো সেটাও তুমি বের করেছো। আমি এখানে বলবো যে একটা সম্পর্ককে তোমরা মনে রাখো, যে কোনো আইদার শিফটটাকে মনে রাখো, আর অথবা তোমরা এই আপাতর সঙ্গে প্রকৃতির যে সম্পর্ক সেই সম্পর্কটা মনে রাখো, কারণ বাকিটা কিন্তু তৈরি করে ফেলতে পারবে। আমার মনে হয় এটা মনে রাখাটা সব থেকে সোজা, কারণ এন ড্যাস্ট ইকুয়াল টু ভি প্লাস ইউ নট বাই ভি মাইনাস ইউএস। এটা কখন না, যদি এরা পরস্পরের দিকে যদি মুভ করে, ঠিক আছে, তবেই কিন্তু এটা, আদারওয়াইজ কিন্তু নয়, এটা তা কিন্তু নয়। ঠিক আছে, তখনই কিন্তু এটা যদি পরস্পরের দিকে মুভ করে। আচ্ছা, কারণ দুটো মনে রাখতে গেলে একটু গুলিয়ে ফেলতে পারবে, আমি বলবো এই সম্পর্কটা মনে রাখাটাই ভালো, কারণ প্রবলেম করতে গেলে এটা মনে রাখতে পারলে ঝট করে লিখে ফেলতে পারবে। আচ্ছা, তাহলে এখানে আমি কি যেটা বলছিলাম যে উৎস যদি স্থির হয় তাহলে ইউএসটা হচ্ছে 0, সেক্ষেত্রে আমার এন ড্যাস্টের মানটা দাঁড়াচ্ছে কি, এটাকে 0 বসিয়ে দিলে যা হয় তাই, অর্থাৎ নিচে এটা 0 হয়ে যাবে, সিম্পলি এই জিনিসটা চলে আসবে, আর শিফটটাও আমি সেভাবে এখান থেকে পেয়ে যাব। ঠিক আছে, আবার যদি আমি বলি যে না আমার উৎসটা শ্রোতাটা স্থির, উৎস আমার গতিশীল, সেক্ষেত্রে ইউ নটটাকে 0 বসাবো, সেক্ষেত্রে আমি এটা পেয়ে যাবো। অর্থাৎ দুটো স্পেশাল কেস আমি তোমাদেরকে এখানে আলোচনা করে দিলাম। এইবার আমি যেটা বলবো যে প্লাস মাইনাসের ব্যাপারটা, অর্থাৎ আমি কিভাবে ধরছি এটাকে। দেখো তোমাকে আগেই বলেছি যে এরা যদি পরস্পরের দিকে যায়, ঠিক আছে, সেক্ষেত্রে আমি কিন্তু দুজনকেই পজিটিভ ধরবো, অর্থাৎ যদি শ্রোতা এবং উৎস যদি পরস্পরের দিকে মুভ করে, ঠিক আছে, যদি পরস্পরের দিকে মুভ করে তবে কিন্তু আমি দুজনকেই পজিটিভ হিসেবে ধরবো, এবং তাই কিন্তু এখানে ধরেছি। ঠিক আছে, ইউ নট এবং ইউএস দুজনকে পজিটিভ হিসেবে ধরেছি বলেই কিন্তু আমার এই রেজাল্টটা এসেছে। এটা হচ্ছে সম্পর্ক অ্যাকচুয়াল। এবার যদি এরকম হয় যে শ্রোতা এই দিকে যাচ্ছে, ঠিক আছে, আর উৎস সেও ধরো এদিকে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু দেখো আমি ইউ নটটাকে যদি পজিটিভ ধরি তাহলে একে কিন্তু আমাকে নেগেটিভ ধরতে হবে ইউএসটাকে, কারণ ইউএসটা কিন্তু এর থেকে দূরে চলে যাচ্ছে।
ঠিক আছে? যেহেতু শ্রোতার থেকে দূরে চলে যাচ্ছে, তাহলে এটাকে কিন্তু আমি সেক্ষেত্রে নেগেটিভ ধরবো। ব্যাপারটা কিন্তু হচ্ছে এই রকম। আবার একইভাবে যদি আমার এই শ্রোতা হয়তো এদিকেই যাচ্ছে, ইউএস সেক্ষেত্রে পজিটিভই থাকছে, কিন্তু এই সোর্স যদি এদিকেই যায় এবং শ্রোতা যদি উল্টো দিকে মুভ করতে শুরু করে, তাহলে কিন্তু আমি এটাকে ইউ নটটাকে মাইনাস ধরবো তখন। ঠিক আছে? এইভাবে কিন্তু আমাকে ধরা হয়েছে। যদি পরস্পরের কাছে আসে তাহলে আমি প্লাস ধরছি, যখন দূরে সরে যাচ্ছে তখন কিন্তু আমি তাদেরকে মাইনাস ধরছি। ঠিক আছে? এমন হতে পারে হয়তো দুজনাই পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে, এও এদিকে চলে যাচ্ছে, এও এদিকে চলে যাচ্ছে, এটাও হতে পারে, সেক্ষেত্রে দুজনাই মাইনাস হবে। ঠিক আছে? কোনো অসুবিধা কিছু নেই। বেশ, তাহলে প্লাস মাইনাসের ব্যাপারটা আমি এখান থেকে এইভাবে ক্লিয়ার করতে পারি, অর্থাৎ কারণ আমার প্রবলেম করতে গেলে কিন্তু এই জিনিসগুলো কিন্তু অ্যারাইজ করবে। আচ্ছা, এবার যদি এরকম হয় যে যদি বলা হয় যে শ্রোতা এবং উৎস এবং শ্রোতার মধ্যে কোনো আপেক্ষিক বেগ থাকছে না, ঠিক আছে? তা আপেক্ষিক বেগ না থাকতে পারে না, সেরকম ঘটনা কখন ঘটে? এক হতে পারে যদি ধরো দুজনে স্থির থাকে, পরিষ্কার কথা দুজনে স্থির আছে, তাই যদি হয়, দুজনে যদি স্থির হয়, তাহলে ইউএসও জিরো, ওএসও জিরো, ইউও জিরো। তাহলে এখানে যদি তুমি বসিয়ে দাও, এই দুটোকে যদি জিরো বসিয়ে দাও, তাহলে কী দাঁড়াচ্ছে? এটাকেও জিরো, এটাও জিরো। ঠিক আছে? তাহলে কী হবে? ডেল্টা এনটা জিরো হয়ে যাবে, অর্থাৎ কোনো শিফটই হবে না। তার মানে কোনো আপাত কম্পাঙ্ক আর প্রকৃত কম্পাঙ্কের মধ্যে কোনো তফাতই থাকবে না, যা ছিল তাই থাকবে। ঠিক আছে? এখানে বসালেও তাই পাবে, দেখবে এন ড্যাশ আর এন ইকুয়াল হয়ে যাবে। তখন দেখো এটা আর এটাকে যদি জিরো বসিয়ে দাও, ইউএস আর ইউএটাকে, তাহলে এন ইকুয়াল টু এন ড্যাশ হয়ে যাবে। এই সরি, দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এইটাকে আর এটাকে যদি জিরো বসিয়ে দাও, ইউএস আর ইউএকে, তাহলে এন ইকুয়াল টু এন ড্যাশ হয়ে যাবে। তাহলে ওদের মধ্যে যদি কোনো আপেক্ষিক বেগ না থাকে, তাহলে পরে দেখতে, অর্থাৎ দুজনে যদি স্থির থাকে, তাহলে দুটোর কম্পাঙ্কই থেমে যাবে। আর একটা হতে পারে যে হ্যাঁ, দুজনেই গতিশীল, কিন্তু তথাপি তাদের মধ্যে আপেক্ষিক বেগটা শূন্য। কখন হতে পারে সেটা? না, ধরো ইউএস এদিকে যাচ্ছে আর ইউও এদিকে যাচ্ছে, ঠিক আছে, একই বেগ নিয়ে। এখানে ইউএস আর ইউও হয়তো একই, দুজনে একই বেগ নিয়ে একই দিকে যাচ্ছে, এরকম যদি কন্ডিশন হয়, তাহলে দেখো ওদের মধ্যে কিন্তু কখনোই যে দূরত্বটা ছিল সেটা যা ছিল তাই থাকবে, এবং এদের মধ্যে যে আপেক্ষিক বেগ সেটা কিন্তু শূন্য হয়ে যাবে। সেক্ষেত্রে আমি কি বলবো? সেক্ষেত্রে আমি দেখো ইউএস দূরে দূরে চলে যাচ্ছে, এদিকে যাচ্ছে, তাহলে এটাকে যদি প্লাস ধরি, তাহলে এটাকে মাইনাস ধরতে হবে। অর্থাৎ তাহলে শর্তটা কি দাঁড়াবে? শর্তটা তখন দাঁড়াবে ইউএস ইকুয়াল টু মাইনাস ইউও, অথবা উল্টোটা বলতে পারি ইউও ইকুয়াল টু মাইনাস ইউএস। অর্থাৎ এই কন্ডিশন যদি মেনটেন করে, তার মানে কি না, দুজনেই একই বেগ নিয়ে একটা দিকে যাচ্ছে, ঠিক আছে, পরস্পরের পিছন পিছন একটা দিকে যাচ্ছে, অর্থাৎ দুজনের মধ্যে কোনো আপেক্ষিক বেগ থাকবে না। এইরকমও যদি কন্ডিশন তৈরি হয়, অর্থাৎ ইউও ইকুয়াল টু মাইনাস ইউএস, সেটাও যদি তুমি এখানে বসিয়ে দেখো, তাহলেও দেখবে যে এই ডেল্টা শিফটটা কিন্তু জিরো হয়ে যাচ্ছে এবং এন আর এন ড্যাশ কিন্তু সমান হয়ে যাচ্ছে। বসিয়ে দেখে নিও যদি বিশ্বাস না হয়। ঠিক আছে? এটা তো সিম্পলি হচ্ছে যে ইউএসটাকে তাহলে মাইনাস ইউএস বসিয়ে দেবো, ইউ বা ইউও বসিয়ে দেবো, মাইনাস ইউও, তাহলে এটা প্লাস ইউ হয়ে যাবে। আবার দেখো ভি প্লাস ইউ নট আর ভি প্লাস ইউ নট হয়ে যাবে, কেটে কেটে এন ড্যাশ ইকুয়াল টু এন হয়ে যাবে। অর্থাৎ কোনো ডপলার এফেক্ট হবে না। সোজা কথা হচ্ছে যে উৎস এবং আমার শ্রোতার মধ্যে যদি কোনো রিলেটিভ ভেলোসিটি যদি না থাকে, অর্থাৎ তারা যদি আইদার থেমে থাকে দুজনেই, অথবা দুজনেই যদি একই বেগ নিয়ে একই অভিমুখে যদি গতিশীল হয়, এ ধরনের হয়, অর্থাৎ কোনো আপেক্ষিক বেগ যদি না থাকে, তাহলে কোনো ডপলার এফেক্ট হবে না। ঠিক আছে? বেশ, আর একটা জিনিস আমার এখানে আছে, সেটা হচ্ছে যে প্রতিধ্বনির ক্ষেত্রে। ঠিক আছে? তোমরা খুব ভালো করে জানো যে শব্দের কোনো প্রতিফলকে প্রতিফলিত হয়ে আবার ফিরে আসে, সেটাকে আমরা প্রতিধ্বনি বলি। তো এখানেও সেই রকম যদি হয়, সেক্ষেত্রে ডপলার এফেক্ট হতে পারে। কীরকম না, এখানেও দেখো শব্দ উৎসটা কিন্তু ইউএস বেগে চলছে এদিকে, আর শব্দ এই উৎস চলছে এদিকে, যে অবজারভার অর্থাৎ যে ব্যক্তি শ্রোতা, ঠিক আছে, এখানে শ্রোতা লিখি, শ্রোতা, সেও কিন্তু চলছে। তাহলে এখান থেকে শব্দ উৎপন্ন হচ্ছে, এই হর্ন আমি স্পিকারের সাইন দিয়েছি, সেই শব্দ যাবে, শব্দ গিয়ে প্রতিফলিত হয়ে আবার ফিরে আসবে ভি বেগে। ঠিক আছে? শব্দ ভি বেগেই বা ফিরে আসবে।
এবং তখন সে কী ধরনের পরিবর্তন শুনতে পাবে কম্পাঙ্কগত দিক থেকে। তো এটা খুব সহজে ডপলার এফেক্ট দিয়ে বুঝিয়ে দেওয়া যায়। এখানে আমার যেহেতু বেগটা দিয়ে দিয়েছি আমি দুটোকে, এবং এখানে বুঝতেই পারছো যেহেতু ইউএস দেখো এর থেকে দূরে সরে যাচ্ছে এই ওএস শ্রোতার থেকে, অর্থাৎ ইউএসটাকে আমি এখানে তাহলে নেগেটিভ সাইন হিসেবে ধরবো, ঠিক আছে। কিন্তু আমি এখানে এই সোর্সেরই একটা প্রতিবিম্ব সোর্স অর্থাৎ আপাত উৎস বলে ধরে নেবো, সেটাকে এর প্রতিবিম্ব বলে ধরবো, যেটা এইখানে ধরেছি, এবং এখান থেকে যে শব্দটা সেটা ইউএস, এ কিন্তু পজিটিভ হিসাবেই ধরতে হবে, কারণ এ কিন্তু উৎসের শ্রোতার দিকে যাচ্ছে, ঠিক আছে, টুয়ার্ডস শ্রোতা যেহেতু যাচ্ছে সে, অর্থাৎ তাকে আমি পজিটিভ ধরবো। এটা প্রতিফলক আমি এখানে রেখেছি। তাহলে আমার এখানে প্রতিধ্বনি নিয়ে যদি আমি কথা বলি, আমার মনে হয় সবথেকে ভালো জিনিস যে এই মূল উৎসটাকে ভুলে যাও, সিম্পলি মূল উৎসটাকে ভুলে যাও, ঠিক আছে। অর্থাৎ সেক্ষেত্রে আমার এটা হয়ে গেল সোর্স, আর এ হয়ে গেল আমার শ্রোতা, ঠিক আছে। বাকিটা তো আমার যা করেছি তাই হবে, অর্থাৎ যে সম্পর্ক আমি অলরেডি দেখালাম, এন ড্যাশ ইকুয়াল টু ভি প্লাস ইউ নট বাই ভি মাইনাস ইউএস, ঠিক আছে। সেখান থেকে আমি লিখে দিতে পারবো। কিন্তু দেখো তোমাদেরকে যখন প্রবলেম করতে দেবে তখন কিন্তু যে সবসময় যে এই যে উৎস শ্রোতা সেই যে সবসময় প্রতিফলকের দিকেই যাচ্ছে তা কিন্তু নাও হতে পারে। এমন হতে পারে তোমাকে হয়তো দিয়ে দিল যে শ্রোতা প্রতিফলকের বিপরীত দিকে যাচ্ছে আর উৎস যাচ্ছে ওই দিকে, সেক্ষেত্রে কিন্তু তাহলে আমাকে সাইন কনভেনশনটা মেনশন করতে হবে, এবং সেটা সাইনটা কিন্তু মাথায় রেখে আমাকে কিন্তু তখন বসাতে হবে। উৎস তখন কিন্তু দেখো এই দেখো শব্দ যাচ্ছে, উৎস কিন্তু যাচ্ছে শ্রোতার দিকে, তাহলে উৎসকে আমি প্লাস হিসেবে ধরবো, কিন্তু তখন একে আমাকে কিন্তু মাইনাস ইউ নট ধরতে হবে। এইটা কিন্তু মাথায় রাখবে, এটা না হলে কিন্তু অঙ্কের রেজাল্ট কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে। কম বেশি জিনিসটা কিন্তু চলে আসবে। একটা জিনিস তোমরা মাথায় রাখবে যে পরস্পরের কাছাকাছি যদি দুজন আসতে থাকে তাহলে কিন্তু তোমার কম্পাঙ্কটা কিন্তু বৃদ্ধি পাবে, ঠিক আছে। আর যদি দূরে সরে যায় তাহলে কিন্তু কম্পাঙ্কটা কিন্তু হ্রাস পাবে, মানে আপাত কম্পাঙ্কটা বলছি, সেটা কিন্তু মূল কম্পাঙ্কের থেকে কিন্তু কমে যাবে। এই জিনিসটা একটু মাথায় রাখবে। উত্তরের ক্ষেত্রে যদি তুমি সেটা দেখতে পাও তাহলে বুঝতে পারবে যে হ্যাঁ তোমার ঠিক দিকে যাচ্ছে জিনিসটা। আর যদি দেখো যে না উল্টোপাল্টা আসছে তাহলে বুঝতে পারবে কোথাও সাইন বসাতে কিছু ভুল হয়েছে, তো সেটা একটু মাথায় রাখতে হবে তোমাদেরকে। তো বেশ, আমার নতুন কিছু পাইনি, যা ছিল আমার ওইটাকেই ঘুরিয়ে আমি লিখে দিয়েছি। তো এটাই মনে সব থেকে সোজা, বেশি কথা না বলে আমার মনে হয় সিম্পলি এভাবে দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, এবার একটা জিনিস হয় মূলত, এই আমি এখানে দেখেছি যে উৎস চলছে, পিছন পিছন শ্রোতা আসছে। বেশিরভাগ ক্ষেত্রে আমি এই প্রতিধ্বনির জিনিসটা কখন হয় যে আমি একটা গাড়িতে করে যাচ্ছি এবং আমি হর্ন বাজাচ্ছি, সেই হর্নটা প্রতিফলিত হয়ে আমার কাছে আবার ব্যাক করছে, অর্থাৎ আমি সোজা কথা হচ্ছে যে আমি উৎসের ওপরেই বসে আছি, ঠিক আছে। আমি এই উৎসের ওপরেই বসে আছি, কারণ গাড়ি থেকে আমি হর্ন মারছি, তাহলে গাড়ি আমার উৎস, আর শ্রোতা হিসাবে আমিও গাড়ির ওপরেই বসে আছি। কাজেই আমার বেগ এবং উৎসের বেগ একই, ঠিক আছে। অর্থাৎ সোজা কথা হচ্ছে যে সেক্ষেত্রে ইউএস ইকুয়াল টু ইউও, দুজনাই কিন্তু সেক্ষেত্রে সমান। তাহলে এরকম যদি কন্ডিশন হয়, অর্থাৎ গাড়ি চালাতে চালাতে আমি হর্ন মারছি, বেশিরভাগ প্রবলেমগুলো দেখবে এরকমই দেবে। তুমি গাড়ি চালাতে চালাতে হর্ন দিচ্ছ, সেটা কীরকমভাবে তোমার কাছে ফিরে আসছে, রিটার্ন প্রতিফলিত হয়ে কীভাবে ফিরে আসছে। সেক্ষেত্রে এখানে আমি ইউএসের পরিবর্তে ইউ নট বসিয়ে দিয়েছি, এই যে দুটো যেহেতু সমান, তাহলে আমার কম্পাঙ্কটা আপাত কম্পাঙ্ক এন ড্যাশ দাঁড়াবে, এটা ইউএসের জায়গায় আছে, কোনো কঠিন কিছু নয়, ঠিক আছে, সহজ জিনিস। এখানে আমি একটা কথা লিখে দিয়েছি যে স্বরকম্পের ব্যাপারটা হ্যাঁ সৃষ্টি হতেই পারে, যদি আমার কম্পাঙ্ক এবং আপাত কম্পাঙ্কের মধ্যে যদি ডিফারেন্সটা যদি 10 হার্জের মধ্যে যদি হয় তাহলে আমি স্বরকম্প শুনতে পেতে পারি, ঠিক আছে। এখানে আমি অবশ্যই পাবো, যেটা আমি তোমাদের বলেছিলাম এখানেও হবে, ওখানেও ওই ধরনের জিনিস আমি বারবার দেখাচ্ছিলাম তোমাদেরকে। বেশ, এই গেল আমার শব্দের আলোচনা। এবার আমার আলো নিয়ে একটু আলোচনা আছে, সেটা হচ্ছে যে খুব সহজে আমি বলবো কথাটা, বেশি মানে মাথার মধ্যে বেশি চাপ নেবে না, তাহলে পরে কিন্তু গন্ডগোল লাগতে শুরু করবে। আমি সোজা কথাই তোমাদেরকে বলেছি যে কম্পাঙ্কের বা তরঙ্গ দৈর্ঘ্যের একটা পরিবর্তন হচ্ছে, অর্থাৎ উৎস যদি মানে আলোক উৎস বলো, শব্দের উৎস বলো, দুটোই তো সেই তরঙ্গ। উৎস যদি মুভ করে, অর্থাৎ উৎস যদি চলমান হয়, সেক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্যের একটা পরিবর্তন হয়ে যাচ্ছে, সেটা আমি দেখতেই পেলাম যে ওখানে। যদি আমার যদি বেগ উৎস যদি স্থির থাকে, হ্যাঁ তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হয় না। কিন্তু হ্যাঁ যদি শ্রোতা যদি মুভ করে সেক্ষেত্রে বেগের পরিবর্তন হয়েছে, আমি দেখেছি আপেক্ষিক বেগের পরিবর্তন হয়েছে। কিন্তু উৎস যদি নিজে যদি চলমান হয় তাহলে কিন্তু তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন হয়। তাহলে
এবার আমি শব্দটা ছেড়ে যদি আলোতে চলে আসি, অর্থাৎ একটা আলোক উৎস, একটা উৎস থেকে লাল আলো বেরোচ্ছে বা সাপোজ যে কোনো একটা আলো বেরোচ্ছে, সাদা আলোই বেরোচ্ছে সাপোজ ধরলাম আমি, বা যে কোনো ধরনের আলো বেরোচ্ছে। আচ্ছা, সেই আলোটা বা মনোক্রোমাটিক এক রঙের একটা আলো বেরোচ্ছে, সেই আলোটা তোমার একটা উৎস থেকে বেরোচ্ছে, যে উৎসটা কিন্তু চলমান। যদি চলমান হয় এবং সে যদি তোমার শ্রোতার থেকে দূরে সরে যায় বা শ্রোতার দিকে কাছে এগিয়ে আসে, যে কোনো একটা ঘটনা ঘটতে পারে। যদি এরকম হয় যে, যেটা আমি তোমাদেরকে বলছিলাম যে এখানে সোর্স আছে, এখানে আমার উৎস আছে, এই শ্রোতা আছে, বা এখানে দর্শক বলবো, শ্রোতা বলবো না, কারণ যেহেতু দেখছে আমার এখানে জিনিসটা, ঠিক আছে। শ্রোতা বললে তো সাউন্ডের সময় শ্রোতা বলেছি, এখানে দর্শক বলছি। তাহলে এই যে কম্পাঙ্কটা এখানে যে ছিল, এবার এই উৎস যদি চলমান হয়, এদিকে চলতে থাকে, তাহলে কি হবে না, এই সরি আমার একটা ফোন এসেছিলো বলে কেটে গেছিলো লাইনটা। তো যদি পরস্পরের কাছে সরে আসে, তাহলে আমি বুঝতে পারছি যে এই এন সংখ্যক তরঙ্গই তখন কিন্তু আরও ছোট জায়গার মধ্যে থাকবে। আমি যেটা তোমাদের বলছিলাম যে এই যে এইটুকু জায়গার মধ্যে তখন এন সংখ্যক তরঙ্গ থাকবে, ফলে কি হবে না, আমার তরঙ্গ দৈর্ঘ্যগুলো কিন্তু ছোট হয়ে যাবে আস্তে আস্তে। বাট যদি এরকম হয় যে এই সোর্সটা এ যদি আলো নির্গত করছে এবং এ যদি এই দিকে মুভ করে, অর্থাৎ দর্শকের থেকে যদি দূরে সরে যায়, তাহলে কি হবে, তা আমার জায়গাটা কিন্তু তখন বেড়ে গেল, ঠিক আছে। এতটা জায়গার মধ্যে তখন কিন্তু আমার এই এন সংখ্যক কম্পাঙ্ক এর তরঙ্গই কিন্তু অবস্থান করছে। তখন কি হবে, তাহলে আমার তরঙ্গ দৈর্ঘ্যগুলো কিন্তু আস্তে আস্তে বড় হয়ে যাবে, তরঙ্গ দৈর্ঘ্যগুলো ধীরে ধীরে বৃদ্ধি পাবে। তরঙ্গ দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায়, তাহলে আমরা জানি যে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে সব থেকে বেশি, যেগুলো আমরা দেখতে পাই। অর্থাৎ আমরা রেঞ্জটা তোমাদের একবার মনে করিয়ে দিই, মোটামুটি অ্যাপ্রক্সিমেট 3500 অ্যাংস্ট্রম, মোটামুটি বেগনি বা নীল এগুলো শুরু হয়, আপ টু 7000 কি 7500 মতো লাল আলোর অবধি আমাদের হচ্ছে ভিজিবল রেঞ্জ তরঙ্গ দৈর্ঘ্যের। এই তরঙ্গ দৈর্ঘ্যগুলো আমরা দেখতে পাই চোখে। তাহলে যদি তরঙ্গ দৈর্ঘ্যটা যদি ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে এই সোর্সের মুভমেন্টের জন্যে, যদি বৃদ্ধি পেতে থাকে, তাহলে কি হবে না, আলোটা ক্রমাগত এই লাল আলোর দিকে শিফট করবে, অর্থাৎ আলোটা একটা রেডিস ভাব চলে আসবে, একটা লাল ব্যাপার চলে আসবে ওটার মধ্যে, কারণ আমার তরঙ্গ দৈর্ঘ্যটা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এবং সর্বোচ্চ জায়গায় যখন চলে যাবে তখন কিন্তু আমি পুরোপুরি একটা লাল আলো দেখতে। কী রং নিয়ে শুরু হয়েছিল আমি জানি না, হয়তো অন্য কোনো কালার নিয়ে হয়তো শুরু হয়েছিল, কিন্তু তার তরঙ্গ দৈর্ঘ্যটা বৃদ্ধি পেতে পেতে হয়তো লালের কাছাকাছি চলে যাচ্ছে। সিমিলারলি যদি আমি যেটা বলছিলাম যে যদি এটা মানে মানে যে দর্শক, সেই দর্শকের দিকে যদি মুভ করে, তাহলে কি হবে না, আমার অল্প জায়গার মধ্যে এই এন সংখ্যক তরঙ্গ কিন্তু তখন চলে আসবে, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যটা কী হবে না, ল্যামডাটা কমে যাবে। ল্যামডাটা কমে গেলে কি হবে, ল্যামডা কমে গেলে আমার এই 3500 দিকে সে যেতে শুরু করবে, অর্থাৎ কম ল্যামডা, অর্থাৎ কম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোর দিকে সে শিফট করবে, অর্থাৎ সেটাকে আমি তখন ব্লু শিফট বলবো, ঠিক আছে। ব্লু শিফট, রেড শিফট হচ্ছে কি না, তরঙ্গ দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায়, তাহলে সোজা কথা হচ্ছে যে উৎস যদি দর্শকের থেকে যদি দূরে সরে যেতে, পরস্পর থেকে দূরে সরে যেতে শুরু করে, তাহলে আমার তরঙ্গ দৈর্ঘ্যটাও বৃদ্ধি পাচ্ছে দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে আমার আলোটা লাল হতে শুরু করবে, ঠিক আছে, রেড লাইটের দিকে কনভার্ট হতে শুরু করবে তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তনের জন্য, কারণ আমরা সবাই জানি যে তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তন হলেই তো কালার পাল্টে যাবে, ঠিক আছে। আবার যদি উৎস যদি সরে আসতে শুরু করে দর্শকের দিকে, তাহলে সেক্ষেত্রে আমার তরঙ্গ দৈর্ঘ্যটাও হ্রাস পাবে এবং সেটা ব্লু লাইটের দিকে শিফট করবে, লাইটের তরঙ্গ দৈর্ঘ্যের দিকে যাবে। এখন যদিও এটা কিন্তু মানে ওইভাবে কিন্তু দেখা যায় না সবসময়, হ্যাঁ, যেহেতু এটা লাইটের ব্যাপার, তুমি বুঝতে পারছো যে লাইটের ভেলোসিটিটা কীরকম, সেই ভেলোসিটির যে পরিবর্তন সেটা যেন মানে এই যে মানে যে তোমার শব্দের ক্ষেত্রে যেমন কি শব্দের বেগ তো যেহেতু খুব কম, যার ফলে শব্দের ডপলার এফেক্টটা আমরা কিন্তু খুব ভালো বুঝতে পারি, যেহেতু ওর যে বেগ, সেই বেগটা মোটামুটি ধরো একটা ট্রেনের বেগ, শব্দের বেগ, হ্যাঁ মানছি হয়তো ট্রেনের বেগ শব্দের বেগের মতো হয়তো নয় ঠিকই, কিন্তু তাও তুলনীয় বলা যেতে পারে সেটাকে। কিন্তু লাইটের বেগের সঙ্গে এই দর্শকের বেগ বা শ্রোতার বেগ বা উৎসের বেগ, লাইট সোর্সটাকে তুমি কত বেগে শিফট করাবে, সেটা যদি সেরকম বেগ না হয়, তাহলে কিন্তু এই যে চেঞ্জটা যে কমে যাওয়া বা বেড়ে যাওয়া, সেটা কিন্তু সেভাবে ধরা পড়বে না, ঠিক আছে। কাজেই সেই জন্য আমার মানে আলোর ক্ষেত্রে, লাইটের ক্ষেত্রে ডপলার এফেক্ট সেভাবে লক্ষণীয় নয়, যেটা সাউন্ডের ক্ষেত্রে
আমরা দেখতে পাই। বেশ, এই তোমাদের আছে, এছাড়া কিছু প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো বইয়ে যেগুলো আছে তোমরা একটু দেখবে, আমি নেক্সট দিন তোমাদের কিছু প্রবলেম করতে দেবো, অজানা প্রবলেম। আরেকটা ব্যাপার এখানে আছে, সেটা আমি একটু বলেই রাখি অল্প করে, সেটা হচ্ছে যে হাওয়া, একটা বাতাসের যে জন্যে, এর জন্য একটা ডপলার এফেক্ট কিন্তু হয়ে থাকে। তো এটা আর কিছু না, তোমাদের বইয়ে দেখবে একটু থাকতে পারে। তো বাতাস যখন বইছে, তো শব্দের বেগের দিকেই যদি বাতাসটা যদি মুভ করে আর কি, আমি এটাকে স্মল ভি ধরলাম, এটা বাতাসের বেগ ধরলাম, ঠিক আছে, এই সরি, এটা ভি বেগের শব্দের বেগ, এটা বাতাসের বেগ ধরলাম স্মল ভি, সেক্ষেত্রে আমার আর কিছুই না, শুধু শব্দের বেগটাকে আমি তখন ভি প্লাস স্মল ভি হিসাবে ট্রিট করবো, ঠিক আছে। বাকিটা কিন্তু যা ছিল তাই থাকবে। যদি বাতাসের বেগ আর শব্দের বেগ যদি একই দিকে হয়, তাহলে আমি ভি প্লাস স্মল ভি হিসেবে, আর বাতাসের বেগ যদি শব্দের বেগের যদি বিপরীত দিকে হয়, তাহলে সেক্ষেত্রে ভি মাইনাস ভি হিসাবে ধরবো আমি শব্দের বেগটাকে। এইটুকুই আমি শুধু চেঞ্জ করব, বাকি কিন্তু রিলেশন এখানে যা ছিল তাই থাকবে। এখানে দেখো তাহলে ভি প্লাস স্মল ভি হয়ে যাবে যদি শব্দের বেগ আর বাতাসের বেগ যদি একই দিকে হয়, এখানেও তাই, ক্যাপিটাল ভি এর সঙ্গে স্মল ভি প্লাস হয়ে যাবে। আর যদি স্মল ভি যদি বিপরীত দিকে হয়, শব্দের বেগ আর বাতাসের বেগ উল্টো দিকে হয়, তাহলে কিন্তু অর্থাৎ বাতাসের যে ভেলোসিটি সেটাও কিন্তু এর মধ্যে আমাকে তখন হিসাবের মধ্যে নিয়ে আসতে হবে, এটাই বলতে চাইছি আমি। ডপলার এফেক্টগুলো এই সব কিছু নিয়ে কিন্তু হয়, ঠিক আছে। ব্যাস, তোমরা ভালো করে দেখো, শুধু এটা মনে রাখবে, এই যে আমি বললাম, মূল কথা হচ্ছে যে যত আমার কাছে এগিয়ে আসবে, যদি উৎস যদি আমার কাছে এগিয়ে আসে, শ্রোতার কাছে যদি এগিয়ে আসতে থাকে এবং তোমার ডিস্টেন্স যদি কমতে থাকে, তাহলে পরে কিন্তু ডপলার এফেক্টে তোমার কম্পাঙ্কটা বৃদ্ধি পায়, অর্থাৎ আরও তীক্ষ্ণ শব্দ তুমি শুনতে পাবে। সেক্ষেত্রে ট্রেনের হুইসেলটা যখন, ট্রেনটা যখন এগিয়ে আসে আমার প্ল্যাটফর্মের দিকে, আমি প্ল্যাটফর্মে হয়তো আমি দাঁড়িয়ে আছি, ট্রেনটা এগিয়ে আসছে, শব্দটা অনেক বেশি তীক্ষ্ণ তখন মনে হতে শুরু করে। বাট সেই ট্রেনটা যখন ফিরে চলে যায়, প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যায়, তখন কিন্তু ধীরে ধীরে মনে হয় যেন আর তীক্ষ্ণতাটা যেন কমছে, অর্থাৎ সিম্পলি কম্পাঙ্কটা কমছে। কারণ তোমরা জানো কম্পাঙ্কের সঙ্গে তীক্ষ্ণতা হচ্ছে যে একটা সমানুপাতিক রিলেশন আছে, যদিও তীক্ষ্ণতাটা হচ্ছে অনুভূতি, কম্পাঙ্কটা পরিমাপযোগ্য, তোমরা এগুলো পড়েছো, তীক্ষ্ণতাকে মাপা যায় না, বাট হ্যাঁ কম বেশি আমি বলতে পারি, যেটা কম্পাঙ্কের সঙ্গেই পুরোপুরি নির্ভরশীল। ছেড়ে বেরিয়ে আছে, তখন দেখবো কম্পাঙ্কটা বা তীক্ষ্ণতাটা কমে যাচ্ছে আস্তে আস্তে। এটাই হচ্ছে ডপলার এফেক্ট। ব্যাস, এটুকু পড়লেই তোমাদের হবে।